ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন সিসিএন বিনোদনের নিবেদন অতিমারিতে অনন্যারা। আজ আন্তর্জাতিক নারী দিবস, আর এক মুহূর্ত দেরি না করে আপনাদেরকে আলাপ করাই এখন আমাদের সাথে যে সমস্ত অনন্যারা রয়েছেন। আমার বাঁ দিক থেকে কবি শ্যামলী সেনগুপ্ত, আমার ডান দিকে সীমা শাহ ম্যাম, ম্যাম ওয়ার্ড কোঅর্ডিনেটর 25 নম্বর ওয়ার্ডের, এবং ম্যাম লায়ন্স ক্লাব অফ শিলিগুড়ির অ্যাক্টিভ মেম্বার অলসো। আমার একদম ডান দিকে রয়েছেন সুতাপা নন্দী ম্যাম। ম্যাম ইজ এ প্রিন্সিপাল অফ অলিভিয়া এনলাইটেন্ড ইংলিশ স্কুল। আপনাদের সবাইকে শোতে স্বাগতম। আমরা এবার কিছু বলার আগে প্রথমে পুরো ভারতবর্ষে যদি আমরা কোভিডের সিচুয়েশনটা কনসিডার করি, এরকম অনেক অসামান্য নারীর উদাহরণ আমরা পাবো। And we heartily express our gratitude to all of them. Women like who are young, educated, outspoken. Women like Disha Ravi, Pindra Tuto's feminist Devangana Katia, fighting their battle gallantly. Coming way back to North Bengal, on another front, we are rather seeing poets like Shamli Sengupta, who is keeping their creativity alive in COVID. Shamli di, কবিতা নিয়েই তোমার জগৎ, তো কেমন ছিল এই জগৎটা অতিমারির ছোবলে? যখন আমরা সকলে ঘরের মধ্যে থেকে খুব বিষণ্ণ হয়ে আছি, সেই সময় আমি নিজের কথা বলার আগে আরো কয়েকজন মানে মহিলার কথা বলতে চাই, যারা এই সৃজন জগতেই আছেন, এবং সেই সময় তারা, আমরা যারা লেখালেখি করি, আমাদেরকে ভালো রাখতে, ওই বিষণ্ণতা থেকে আমাদের বিষণ্ণতা দূর করতে তারা কিছু কিছু মানে কার্যক্রম করেছিলেন। যেমন আমি প্রথমেই বলতে পারি যে বন্দিদশা 2 নিরাময় পর্ব, এটা শুরু করলেন পদ্য সম্পাদক রিমি দে। তিনি প্রায় প্রতিদিনই তিনি এই ভার্চুয়ালি আমাদের সকলকে একত্রিত করতেন, আমরা সকলে একে অন্যের কবিতা পড়তাম। এরকমই আরও আছেন মনোনীতা, তিনি দাগ নামে একটি পত্রিকা করেন, মনোনীতা তার সম্পাদক। তিনিও এভাবেই আমাদের বিষণ্ণতা থেকে দূরে রেখেছিলেন। ছিলেন নহন্যতের সম্পাদক মহুয়া, বা সংস্কৃতায়নের সম্পাদক কবিতা বণিক। আর আমার নিজের কথা যদি আমি বলি, যেহেতু আমি দুটো ভাষা জানি, বাংলা আমার মাতৃভাষা, এবং আমি বড় হয়ে উঠেছি ওড়িশায় গ্রামে গঞ্জে, এবং মানে আমার বিয়ের আগের সম্পূর্ণটাই আমার ওড়িশায় কেটেছে, তাই ওড়িয়া ভাষা যেহেতু আমি খুব ভালোভাবে জানি, আমি অনুবাদ করে থাকি। তো এই যে একটা দীর্ঘ সময় যখন আমরা ঘরবন্দি আছি, তখন আমার মনে হলো যে কেন না আমি এখানে যারা লিখছেন তাদেরগুলো অনুবাদ করে আমার যারা ওড়িয়া বন্ধু আছেন তাদেরকে জানাই যে এখানকার যারা কবি, যারা বাংলাভাষী কবি, তারা কি লিখছেন, কি ভাবছেন, তারা জীবনকে, সমাজকে কিভাবে দেখেন। এবং ঠিক মানে অপোজিট দিক থেকেও আমরা অন্য একটি রাজ্য, সেখানকার যারা এখন লিখছেন, যারা আগে মানে যারা আমাদের যারা কি বল প্রবীণ যারা, তারা বা নবীন যারা, তাদের যে ভাবনা সেগুলো কেমন। একমাত্র আমি যদি অনুবাদ করি ওড়িয়া থেকে বাংলাতে বা বাংলা থেকে ওড়িয়াতে, তবেই এই যে দুটো ভাষা, এদের মধ্যে একটি মিলন তৈরি হবে, একটি মিলন সূত্র তৈরি হবে। তো এসব করতে গিয়ে আমি ওই দীর্ঘ সময়, প্রায় এপ্রিল মাস থেকে আমি শুরু করলাম যে অনুবাদের কাজ। প্রায় প্রতিদিনই একদিন আমি বাংলা যারা লিখছেন বাংলাতে, তাদের কবিতা বা অনুগল্প আমি অনুবাদ করতাম ওড়িয়াতে, এবং সেটা আমি ফেসবুক পোস্ট করতাম। এবং ঠিক আবার পরের দিন আমি ওই ওড়িশার যারা লিখছেন এখন, তারা কি ভাবছেন, সেগুলো আমি বাংলায় অনুবাদ করতাম।
এভাবেই করতে করতে দেখলাম যে মানে একটি মানে প্রতিবেশী যে রাজ্য, তাদের সঙ্গে আমাদের রাজ্যের অনেক কবি লেখক, তাদের মধ্যেও একটা বন্ধুত্ব গড়ে উঠল এবং এই সাহিত্যেরও একটা মেলবন্ধন ঘটল। এইভাবেই আর কি। তো এইটাই মানে করতে গিয়ে আমি নিজেও কিছু অনুবাদ করে বিভিন্ন পত্রিকাতেও দিয়েছি। আমি চাইবো অংশমান যে হ্যাঁ আমি একজন, তিনি মমতা দাস, 1987-তে তিনি সাহিত্য একাডেমি সম্মানে পুরস্কৃত হয়েছেন। তার একটি কবিতা আমি অনুবাদ করেছি, সেটা আমি একটু পড়ছি। গোপনীয়। আজ প্রথমবার নিজেকে আয়নায় দেখলাম। এই আমার চোখ, নাক, কপাল, কপল, এই আমার তন্নি দেহ। কানে নতুন ঝুমকো, আংটি, চুড়ি, পায়ে নতুন চটি। এই প্রথম আমার ঠোঁটে বারবার নিজের নাম। নামটি প্রচলিত, আরো অনেকেরই এই নাম। তবু আমার চেতনায় আজ থেকে জুড়ে গেল, রোজকার যাপনে বসে গেল এই নাম। সব দিনের মতো আজও বাজারে যাব, আলু, উচ্ছে, কাঁচা লঙ্কা কিনবো, একটা তোয়ালে, টিপের পাতা, হয়তো একটা ময়ূরকণ্ঠী শাড়িও। আমি আজ অটোওয়ালার সাথে দরাদরি করতে পারি, কুদুলে প্রতিবেশীকে এড়িয়ে যেতে পারি সিঁড়িতে দেখা হলে। রাস্তার ধারে রোজ ঘাস খায় যে ছাগলটি, আজকে তাকে কিছু প্রতিশ্রুতি দেব? উদাসীন জীবনকে কোলে টেনে নিয়ে বলবো, কোনো অভিমান নেই আমার, অনেক কিছু দিয়েছিস তুই। আজ ভালোবাসার লোকটিকে বলতেই পারি, কোথাও যেতে চেয়েছিলে, আজ থেকে তুমি মুক্ত, যাও। সব দিনের মতো নয়, আজ দিনটি খুব গোপনীয়। আজকের গোপন রহস্যটি পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার মতো খুব আপন। যেমন আপন স্রোতে ভেসে যাওয়া আলোয় ও ফুলে সাজানো ডালা, হয়তো একদিন ভেসে যাবে মহাদিগন্তে। সামান্য এক মাছের লেজের ঝাপটায় ডুবে যাবে, যাবে কি হারিয়ে কোনো গহীন অতলে। খুব সুন্দর, দারুণ, মানে ফ্যামিলিটিকে খুব সুন্দর করে ব্যক্ত করা হয়েছে, অথচ খুব মানে কঠোর বা সেইভাবে তীব্র হয়ে ওঠেনি। হ্যাঁ। আচ্ছা, এইবার আমরা যাব ম্যাম আপনার কাছে। ওয়ার্ড কোঅর্ডিনেটর হিসেবে এটা আপনার দ্বিতীয় ইনিংস, কেমন ছিল চ্যালেঞ্জগুলো অতিমারির? নমস্কার। আজ 8ই মার্চ, বিশ্ব নারী দিবস। সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। যে করোনাকালে যাদের আমরা হারিয়েছি তাদেরকে আমার শ্রদ্ধা। যেই করোনাকালে আমাদের যে মৃত্যুটাকে কাছ থেকে দেখতে পেয়েছি আমরা, সেই ভয়াবহ দিন মানে একটা দুঃস্বপ্ন আমাদের কাছে এসে পড়লো। সারা বিশ্বে, শুধু একজন নয়, সারা বিশ্বে সেই ভয়াবহ অবস্থায় শিলিগুড়ি লায়ন্স ক্লাব যখন ঘোষণা হলো লকডাউন, সারা বিশ্বে লকডাউন, ভারতেও ব্যতিক্রম নেই। সেই লকডাউনের মধ্যে তখন শিলিগুড়ি লায়ন্স ক্লাব এবং সিসিএন অনেক সংগঠনের সকলের যৌথ উদ্যোগে একটি করোনা রিলিফ ফান্ড সোসাইটি আমরা গড়ে তুললাম। তারপর যতদিন লকডাউন ছিল ততদিন আমাদের এই কর্মকাণ্ড, এই কর্মযজ্ঞ চলেছে। যে এই 11টি কমিউনিটি কিচেন আমরা তৈরি করেছিলাম বিভিন্ন জায়গায়, গ্রামে গঞ্জে। তাদের সকাল মানে ভোর 5টা থেকে খাবার তৈরি হতো। প্রত্যেক দিন 1 লাখের উপরে লোকের খাবার বানিয়ে বিভিন্ন স্থানে, বিভিন্ন জায়গায়, পাহাড়ে, গ্রামে গঞ্জে সার্ভ করা হতো। বিভিন্ন সংগঠনের সদস্যরা আমাদের সঙ্গে এই কর্মকাণ্ডে যোগ দিয়েছিলেন এবং মানুষের পাশে থাকতে পেরেছি। সেই সময়টায় মানুষের যে দুঃস্বপ্ন, করোনা হলেই যেন ছোঁয়াছে একটা ভীতু, সেই ভয়ঙ্কর অবস্থার মধ্যে দিয়ে আমরা এগিয়ে গেছি। কোনো ভয় নেই,
লড়াই করতে হবে, করোনাকে হার মানাতেই হবে, আমাদের বাঁচতে হবে। মরিতে চাহি না আমি এই সুন্দর ভুবনে, মানবের মাঝে আমি বাঁচিবারে চাহি। এই অবস্থায় যে রবীন্দ্রনাথ বলে গেছিল, সব কিছুতেই মোকাবেলা আমাদের করতে হবে, এটা ভেবে আমরা এগিয়ে গেছি। শিলিগুড়ি লায়ন্স ক্লাব বিভিন্ন জায়গায় এই মানে খাবার পৌঁছে দেওয়া এবং সংগঠনের সদস্যরা শুকনো খাবার, তৈরি খাবার এবং বনের পশু পাখি, বানরের খাবার, গরু, এরাও তো খাবার তখন পাচ্ছিল না, আকাল হয়ে গেছে, বানররা সব ছোটাছুটি করছে, তাদেরকে খাবার পৌঁছে দিয়েছি। পাহাড়ে, গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় নিজেও যেতাম, গিয়ে সত্যি তাদের যে অভাব অনটন হাহাকারের মধ্যে আছে, তাদের পাশে থেকে তারা ভয় পাবে না, আমরা আছি সাথে। তাদের যে মানে মানুষকে কে কাকে দেখবে সেই ভয়টা আমাদেরকে করোনা ছুঁয়ে গেছে। তার মধ্যেও এখনও সঠিকভাবে কমেনি, অনেক জায়গায় এখনও বিভিন্ন জায়গায় লকডাউন আছে বিশ্বের, তবে ভারতে অনেকটাই কম ভ্যাকসিন চলে এসছে। আমাদের এটা কিন্তু অনেক বড় লড়াই করে বাঁচা আর কি আমাদের এটা। বাহ, অতিমারিতেও এই অনন্যাদের লড়াই অব্যাহত। আর শ্যামলী সেনগুপ্তের মতন কবিরা, তুমি অবশ্য রিমি দে, মহুয়া, মনোনীতাদের কথাও বললে, এরা লড়ে যাচ্ছেন, এদের সৃষ্টি অব্যাহত। And when we look outside in a greater picture, like at the commencement of our show, we heard about women from history, which was spoken by Shweta ma'am, who has fought strongly against crisis. Women, very strong women, grand women, and frightfully grand women they are. At the same time, in this league, we can add NASA scientists like Swati Mohan, who are doing exceptional leadership skill during this crisis. Coming back to our studio, we have one such gallant leader with us, Sutapa ma'am. We will now like to hear from you, ma'am. Apnar lodai, apnar struggle. First of all, I'll just rectify. I'm the director of Olivia Enlightened English School. Okay. So, as an educator, the first thing which hit, if I say, when COVID-19 first struck our country, the first shutdown was of schools. And that was a tremendous hit for the entire education fraternity, because schools were running with their annual examination. Students, for children and for parents, even for the teachers, annual examination is of crucial importance. So when annual examinations were left out, children were not able to give the annual examination, and there was nothing called postponement, like a particular date to be given. I was totally taken aback that what to do now, what is it? And when we talked, I just felt like people had some hope of, it was 16th of March when it was declared that schools will be shut down. It was the first lockdown. Yeah, first lockdown, and 16th of March was declared by the state government to completely shut down the schools. And we had, for our school, we had 2 examinations left, and I was totally stuck and taken aback, because I was predicting something not for a short term. I predicted it long ago for a long term. It was my intuition. I don't know, like sometimes you have a sixth sense. So we had our meeting that very day, and I just spoke in the meeting, don't take it like it's for 1 week or so. I am predicting it to go long. And even all my staff members, they right now they also speak that yes, you predicted the first day when the schools were shut down and there was a lockdown, because I predicted it, and we immediately took into action all the things. My only concern for the challenge which I felt was really the emotional well-being of the children. Definitely academics will come into effect, because we are talking about holistic development, where intellect is one part and development of social, economic well-being of the children, the mental development, the mental well-being of the children, where academics definitely play a vital role. So anyhow, we took up the challenge. I just kept myself calm, and
I just thought to go one by one. So, you know, first what I said, okay, set a goal, because everything was very unpredictable, diminishing and invisible, because you're not able to see anything. You can plan something when you see anything. So it was quite invisible. So what I started doing is I started setting, you know, minor goals. So when I started setting minor goals, it started changing the invisible thing to visible. So the first challenge which was there, the first challenge was that how will we declare the result? Because all the teachers are at their home. Nobody is there at their, you know, at the school premises. They can't come to school. So nothing as such was possible. So anyhow, we made a system. Everything was online, and we had to, for the school fraternity, I'll say that we had to shift this paradigm shift overnight. It was not only for the online classes. It started from the distribution of the result, because papers were not corrected. How the correction of papers will be done, which the examinations were done, how we will be declaring the result. Everybody is at their home. There is fear prevailing everywhere. Every known person is also unknown to you. Yes. Everything was very, you know, it was like upside down, and thanks to God that we have overcome that. And these challenges, one after the other, as it came, it was just lined up in a queue to hit one after the other. In this paradigm shift, hats off to the teachers who, with their, you know, adaptive acumen, have transformed and made it easier. So I feel that, you know, they are also one of the corona warriors. Yes. Who have really not, means, you know, who has actually given the society that whatever is in lockdown, learning was never in lockdown. Learning was never in lockdown, and that was only because of our teachers, our dedicated teachers who had this, you know, who have unlearned, and they have changed from brick to click. It was offline online, so I just call it brick to click. So they have done it overnight. So we are blessed. We all are blessed with teachers, because in foreign countries this was possible because they had that option. Yes, in the infrastructure, nothing, the mindset, Nothing. We were not prepared at all. Yes, and it was also there that, you know, many of the teachers, they were not tech savvy. They were not tech savvy. Fortunately, I got a team who we were from last session only, we were doing blended learning in the senior classes. So for us it was a bit easy, because blended learning was a part which we were working into with flip learning and blended learning. So we started the schools directly from the day the school should have opened, that is 10th of April, with the virtual classes, which I suppose many of the schools were unable to do. We were blessed because we were into that process. But definitely for the junior children, for the parents, it was really a toil to get into the system. Thank you. আমরা আবার তোমার কাছে যাব শ্যামলী। ইনফ্যাক্ট ব্রেকের আগেও কথা হচ্ছিল আমাদের তিনজন প্যানেলিস্টের সাথে। One of them pointed out, Tapushi Palbonik ma'am, like, you know, a woman is a homemaker, কারণ 24 ঘন্টা কাজে, particularly সৃষ্টিশীলতার ক্ষেত্রে, কারণ ডোমেস্টিক হেল্প বন্ধ হয়ে গেছিল একধারে বাড়িতে চ্যালেঞ্জগুলো, সেখানেও আবার to write something like poetry, and ma'am used the word to stay cool, মানে ওই মুহূর্তেও মাথা ঠান্ডা রেখে কবিতা লেখা। Do you think women হিসেবে এটা একটা বিরাট বড় চ্যালেঞ্জ ছিল, নাকি তোমার মনে হয় সেরকম কিছু নয়? না, আসলে কি বলতো, আমরা কোনো একটা জিনিসের সঙ্গে হঠাৎ করে একটু অসুবিধায় পড়লেও আমরা কিন্তু মানে সেটাতে অভ্যস্ত হয়ে যাওয়াটাও খুব রপ্ত করেছি। আমরা মানে মহিলারা বলতো, ওকে, খুব রপ্ত করেছি। নয়তো আমরা একটা বাড়ি থেকে এসে আরেকটা বাড়িতে থাকতে পারতাম না। হ্যাঁ, সুতরাং আমরা খুব ভালো করে ওটাকে রপ্ত করেছি। সুতরাং কিছুদিন বাদে যে আমাদের যারা মানে হেল্পিং হ্যান্ড তারা আসছে না, হ্যাঁ, এটা তো আসবেই না, তাদের জন্য তো খুব মানে কঠিন ব্যাপার এটা। সুতরাং আমরা অভ্যস্ত হয়ে গেলাম।
আর ওই যে আমাদের মানে নিজস্বতা কিছু আছে, নিজে কিছু ক্রিয়েট করব, এই জিনিসটা যে আছে এবং মনের মধ্যে বা মাথার মধ্যে সবসময় ওটা চলতে থাকে, এটাই যেন একটা এক্সট্রা এনার্জি দিয়েছিল যে ঠিক আছে কাজকর্মগুলো করব। হ্যাঁ, আর একই সঙ্গে তখন নানা রকম খবর শুনছি, সেগুলোও কিন্তু মানে অনেক সময় খুব কষ্টও লাগছে, খুব ডিস্টার্বড হয়ে যাচ্ছি, তবু ওই যে একটা কিছু আছে, নিজেকে কিছু করতে হবে, কিছু লিখতে হবে, এর মধ্যেই কিছু লিখতে হবে। কেন এই সময়টা নিয়েই লিখি, আমি যেটা লিখবো সেটা তো অন্তত ধরা থাকবে। হ্যাঁ, তো ওটাই আর কি মনে হয় এনার্জি দিয়েছিল। এটাই। ম্যাম, পরবর্তী প্রজন্মে যারা, বিশেষ করে আপনাকে যারা শুনছেন তার মধ্যে অনেক মহিলাও রয়েছে, আপনার থেকে অনেকেই ছোট হয়তো বয়সে, পরবর্তী প্রজন্ম, তাদেরকে আপনি সোশ্যাল সার্ভিস মানে সমাজসেবা এরকম যুক্ত হতে হলে, বিশেষ করে যখন এরকম ক্রাইসিস, একটা সংকট, রাইট, আপনাকে যদি একটা অ্যাডভাইস দিতে বলা মানে এসেনশিয়াল এটা করতেই হবে, কি হবে সেই অ্যাডভাইসটা? দেখুন, বৈদিক যুগ থেকে শুরু করে যে সীতার, সাবিত্রী, দময়ন্তী এবং এই যুগেরও নারীরা যে তারা কিন্তু এক্সাম দিয়েই যাচ্ছে, সেই ক্ষেত্রে আমি বলবো নারীদের যে এগিয়ে যাওয়া, নারীরা কিন্তু এগিয়ে যাচ্ছে মেয়েদের মতন, কিন্তু সেই জন্ম হয়েছে যে আমাদের প্রসব হয়েছে তখন থেকেই মনে হয় নারীরা তার আশীর্বাদ নিয়েই এসেছে, তার যে ধৈর্য, শক্তি, তার যে সহানুভূতি, সেগুলো কিন্তু পুরুষের মধ্যে খুব কম পাওয়া যায়। সেই নারীর মধ্যে সেই শক্তি, মা দুর্গা সেই তো যে অসুরকে বধ করেছিল, তো সেই হিসেবে নারীদের যে এখনকার যুগের মেয়েরা, আমি একটা এখন আমাদের এখনো সভ্য সমাজে অনেক পিছিয়ে আছে যে মেয়ে সন্তান হলে তাদেরকে অ্যাকসেপ্ট করে না আর কি। অনেক লায়ন্স ক্লাবের একটা প্রজেক্টের কথা আপনি বলছিলেন। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমি লায়ন্স ক্লাবের এই প্রজেক্টের চেয়ারম্যান ছিলাম। তো শিলিগুড়ি হসপিটালে প্রত্যেক মাসের একটা সপ্তাহে যারা গার্লস চাইল্ড জন্ম নেয় তাদেরকে কিট দেওয়া হতো এবং তাদের পরিবারকে বোঝানো হতো যে আগে যদি দুটো মেয়ে থাকে, নেক্সট আবার একটা মেয়ে হয়ে যায়, তাহলে তার পরিবার তাকে, মাকে এবং সন্তানকে অ্যাকসেপ্ট করে না। সেটা খুব দুঃখের বিষয় হয়ে থাকে, গ্রামে গঞ্জে অনেক জায়গায় হয়ে থাকে। এই ক্ষেত্রে আমরা এই নব উদ্যোগটা নিয়েছিলাম। প্রত্যেক মাসে আমরা এই ক্যাম্প করতাম শিলিগুড়ি সদর হসপিটালে, তাদেরকে কিট দিতাম এবং বোঝানো হতো মায়েরা সুস্থ যাতে থাকে তাদের জন্যও কিট থাকতো, হরলিক্স, শাড়ি, জামা কাপড় সব যত যাবতীয় সব দিয়ে তাদের পরিবারকে বোঝানো হতো যে এখনকার প্রজন্মের যে নারীরা আর পিছিয়ে নেই, নারীরা এগিয়ে যাচ্ছে। পুরুষরা কিন্তু মা হতে পারবে না, নারীরা সৃষ্টিকর্তা, এই পৃথিবীকে সৃষ্টি করছে। তো এই সৃষ্টি করছে, তাই নারীদেরকে সসম্মানে সম্মানিত করতে হয়। এবং যে অনেক ছেলেরা এত শিক্ষিত হয়ে যায়, বিদেশে পড়তে যায়, মা বাবাকে দেখার জায়গা থাকে না, সময় থাকে না, তাদের বৃদ্ধাশ্রমে থাকে। তো অনেকটাই যে আমাদের ইন্ডিয়াতে অনেক ইয়েতে বৃদ্ধাশ্রম আছে, সেই বৃদ্ধাশ্রমগুলো উঠিয়ে দিতে হয়। তাদের মা বাবা এত কষ্ট করে সন্তানকে জন্ম দেওয়ার পর তারা বিদেশে চলে যাচ্ছে, ডক্টর, ইঞ্জিনিয়ার হচ্ছে, কিন্তু দেখবেন কৃষকদের ঘরে যারা হাল চাষ করে বড় হচ্ছে তারা কিন্তু মাকে রাখছে, কিন্তু ডাক্তার, ইঞ্জিনিয়ারদের মারা তারা থাকছে বৃদ্ধাশ্রমে। এটা খুব যে দুঃখের বিষয়, সেটা যাতে আগামী প্রজন্মে না হয়, যে মেয়ে সন্তান, মেয়েরাও এগিয়ে, এখন দেখা যাচ্ছে মা বাবাকে মেয়েরাই দেখছে ছেলেদের থেকে, তো মেয়েরা এগিয়ে যাবে। এইভাবেই আমাদের মেয়েরা নারী শক্তি, এই শক্তি দিয়ে সবসময় এগিয়ে যাবে। Ma'am, let the last statement be from you. Today is International Women's Day, and one message that you want to give to all our audience, specifically for women in crisis. I think crisis can be overcome by women only. So to the entire society, I would like to state, and for the women, that you all come for the leadership roles, because this patriarchal society which has been framed or has been made is actually it is not like that it has been created by men.
it has been created by a mindset. The mindset is, even female, they have a guilt feeling that my child rearing, if there is any problem in my child rearing, it's my mistake. So let this be equally distributed. First of all, women should throw the guilt feeling out that rearing of children is only my responsibility. It should be the equal responsibility of husband and wife. So this will be slowly discarding the patriarchal system. Second thing is, when women come in leadership roles, I just believe that mindset change can be done if the leader herself is a woman. So women should come more in the leadership roles, so that the mindset which we have developed, we are talking about patriarchal system which starts from women itself, because mothers only starts differentiating between a girl child and a boy child. So this should be overcome by the woman, and take your own call. Nobody should come for you. You should raise your voice for yourself. Wonderful. It's hard to part from you all, but we have to end the show. ইংরেজিতে জিনিয়াস শব্দের অর্থে যে অলৌকিকত্ব থাকে, অলৌকিকের যে আভাস থাকে, আপনারা প্রত্যেকেই সেই অর্থে অনন্যা। শোতে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আরও ধন্যবাদ জানাই সেই সমস্ত অনন্যাদের যাদের বুদ্ধির দীপ্তি, মেধা অতিমারিতেও অম্লান হয়নি। আপনাদের সবাইকে আন্তর্জাতিক নারী দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের শো এখানেই ইতি টানছি। ধন্যবাদ।